ডক্টর কলিমুল্লাহ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়াতে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা দেখে অনেকের মতো আমি একটু আসলে অতটা বিস্মিত হয়েছি তা কিন্তু বলবো না, কিন্তু আমি বিস্মিত হয়েছি অন্য একটা কারণে। এই সরকারের আমলে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে। হত্যা মামলা 200-300 আসামিও হচ্ছে। যারা হত্যা মামলা আসামি হচ্ছে তারা হয়তো দেশেও থাকে না, তাও আসামি হচ্ছে। যাদেরকে ধরা হচ্ছে কারো জামিন হচ্ছে না। নিশ্চয়ই আমরা অত্যন্ত সুবিচারের একটা নমুনা এখানে দেখছি। কাজে এই মামলা হতে পারে, এটা আমি অবাক হইনি। কিন্তু যখন সেই মামলা আপনার নাম সহ আরো কয়েকজনের নাম দেখলাম, এবং কেবল আপনারই ছবি দেখলাম কোনো কোনো মিডিয়াতে, আর কারো ছবি দেখলাম না, তখন বিষয়টা নিয়ে আমার মনে হলো আপনাকে একটু জিজ্ঞাসা করি, কি অপরাধ আপনি করেছেন? যদি একটু সংক্ষেপে বলেন যে কি দুর্নীতি আপনি করেছেন যে দুদক আপনার বিরুদ্ধে এতদিন পরে মামলা করলো। এটা কি এতদিন পরে মামলা করলো নাকি আগেই মামলা ছিল, সেই মামলা নতুন করে উঠালো? আমি বিষয়টা জানি না, মিডিয়াতে এগুলো লেখা হয়নি। আপনি কি একটু পরিষ্কার করতে পারবেন? তবে একটা অনুরোধ, একটু ছোট করে করবেন, কারণ আপনার জন্য আরো অনেক অনেক প্রশ্ন আছে। ধন্যবাদ। দেখুন, আহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আমি চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে 4 বছরের জন্য সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সঙ্গে আমি আরো 3 জন সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়েছিলাম। তারা অবসরপ্রাপ্ত। আহ কর্নেল আবু হেনা মোস্তফা কামাল, তিনি রেজিস্ট্রার হিসেবে গিয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তিনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছিলেন। এবং কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনোয়ার, তিনি ফিফথ লং কোর্সের সিনিয়র অফিসার, তিনি গিয়েছিলেন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। তো এই টিম আমরা কাজ করেছিলাম ওই চিন্তা থেকে। তৎকালীন সরকার আমাদের সেখানে পাঠিয়েছিল এই জন্যে যে এই বিশ্ববিদ্যালয়টি আপনার আকণ্ঠ নিমজ্জিত ছিল নানান অনিয়ম, দুর্নীতি এবং ব্যত্যয়জনিত কারণে। এটি রীতিমতো রুগ্ন হয়ে গিয়েছিল। আমাদের দ্বিতীয় উপাচার্য হিসেবে যিনি গিয়েছিলেন প্রফেসর জলিল, ডেপুটেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তিনি একদিন কম 4 বছর সেখানে মোতায়েন ছিলেন। তাকে আহ দুর্নীতির কারণে একদিন আগে অব্যাহতি দিয়েছিল তৎকালীন সরকার। তিনি প্রায় শতিনেক ব্যক্তিকে একদিনে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিলেন, এই অভিযোগে তার নামে মামলা হয়েছিল দুদককে, এবং সেই মামলার সূত্র ধরে তিনি জেলও খেটেছেন। আহ এবং এই ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের ইমেজ হেড করে দিয়েছে। তো সেই কারণে তৃতীয় উপাচার্য যিনি আসলেন, আমারই সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরুন নবী, তার আমলে পুরোটা সময় অস্থির একটা সময় কেটেছে। কিছুদিন পর পরই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। তারপরে আপনার সেখানে তাকে ঘেরাও করে 7-8 দিন আটকে রাখা হতো। ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে তাকে রীতিমতো আপনার কোর্স করে যে দাবিগুলো তারা নিয়ে আসতেন, তারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক বা ছাত্ররা, তাকে বাধ্য করা হতো এবং তিনি একটা পর্যায়ে মাঝে মাঝে চলে যেতেন ঢাকায় অনির্দিষ্টকালের জন্য, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে। এরকম একটি পটভূমিতে আমাকে, আমি তখন বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপ উপাচার্য বা প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলাম অন ডেপুটেশন। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত। এবং সেই জন্য চিন্তা করা হলো যে এই রুগ্ন বিশ্ববিদ্যালয়টিকে বিউপির মডেলে পরিচালনা করা যায় কিনা। আমাকে সেই জন্য 3 সেনা কর্মকর্তা সহ সেখানে নিয়োজিত করা হয়। আমি গেলাম এবং ডে ওয়ান থেকে আমি ভর্তি বাণিজ্য এবং চাকরি বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করলাম। এটা 13 কোন ইয়ারে? জনকে, এটা আপনার 17 দিকে হবে, 17, 18, 19, 20, 17 শেষ দিকে হয়তো। তো আচ্ছা, মাঝখানে একটু প্রশ্ন করি, মাঝখানে একটু প্রশ্ন করি। আপনি যে বলেন মিস্টার জলিলকে, তার বিরুদ্ধে দুদকের অভিযোগ ছিল, এবং সেই মামলা অভিযোগের হয়েছে এবং তিনি জেলও খেটেছেন। জেলও খেটেছেন। কিন্তু উনি তো জেল খেটেছেন হাসিনা সরকারের আমলে। জি। তো সেটা ওই সময় দুদক কি স্বাধীন ছিল? ওই সময় দুদক কি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে খুব তৎপর ছিল না? আপনার কি মনে হয়? যদি নাও এখন মনে হয়, সবার নাও নাকের মনে হয়, ডগায় তিনি কি করে প্রায় 300-র বেশি লোককে একদিনে চাকরি দিলেন? এটা কি সম্ভব? অসম্ভব একটা বিষয় না? আচ্ছা ঠিক আছে, এবং এখন আপনি অভিযোগটা বলেন, ছিল বাকিটা অর্থের বলেন। বিনিময়ে তিনি এই হ্যাঁ, কাজটি করেছেন আচ্ছা, এবং তার জি, কন্যার কাছে আপনার টাকাগুলো কানাডায় পাঠিয়ে দিয়েছে, এই অভিযোগটা ছিল। তো যাই হোক, আচ্ছা। এটা তো টাকা উদ্ধার হয়েছে? টাকা উদ্ধার হয়েছিল? সেটা আমার জানা নেই, সম্ভবত আচ্ছা, না। ওকে। তো এখন যে বিষয়টা, এই সেনা শৃঙ্খলা কার্যকর করার একটা চিন্তা থেকে এরকম একটা টিম সেখানে পাঠানো, জি। আমি সেই টিম লিডার হিসেবে গিয়েছি। এবং প্রথমেই যেটি করেছি, ভর্তি বাণিজ্যটা বন্ধ করে দিয়েছি। 5 লক্ষ টাকার ভাড়া হিসেবে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য ভালো ছাত্রছাত্রীরা অন্য জায়গা থেকে আসতেন, এসে পরীক্ষা দিতেন। দু একজন মাঝে মধ্যে ধরা পড়ে গেলে 10-15 হাজার টাকা উৎকোচ দিয়ে
ছাড়া পেয়ে যেতেন, তারপরেও তাদের 4,80,000 বা 85,000 বা 90,000 টাকা লাভ থাকতো। তো এই জি রমরমা ব্যবসাটা আমি আহ সেনা বন্ধুদের পরামর্শ নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে দিলাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে বিচার এবং কারাদণ্ড। এরকম 13 জনকে কারাদণ্ড 1 বছরের জন্য দিয়ে দেওয়ার ফলে এটা এমন চাউর হলো যে এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তারপরে মনোযোগ দিলাম চাকরি বাণিজ্যে। লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা বিক্রি হতো 20 লাখ টাকায়, কর্মচারী বিক্রি হতো 2 ভাগে, পরিচিত হলে 5 লাখ, অপরিচিত হলে 10 লাখ। এইটি বন্ধ করার জন্য আবারও আমাদের সেনা বন্ধুদের পরামর্শে আমি একটা ক্লজ জুড়ে দিলাম রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হতো সেখানে। আর কোনো বিশ্ববিদ্যালয় এটা ছিল না আগে পরে, যে যে কোনো ধরনের তদবির লিখিত বা মৌখিক তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আপনি আবেদন করতে পারেন। সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা বলতাম যে সেটি হচ্ছে যে অর্থ আপনি বেতন হিসেবে নিয়েছেন এটা ফেরত দিতে হবে এবং আপনার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। তো এইরকম একটি পটভূমিতে আপনার চাকরি বাণিজ্য একদম জিরো করে ফেলেছিলাম। আমি কিন্তু উদাহরণ আপনার দিয়ে বিরুদ্ধে বলছি, মামলা হলো কি দিয়ে? এগুলোই তো আমি ধরেন আপনি আসছি, ভালো কাজ করেছেন। আমি আসছি। হ্যাঁ, আপনার এই অভিযোগটা কি? আমার পার্শ্ববর্তী আমাদের সেখানকার যে কনস্টিটুয়েন্সি সেখানের আপনার মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি পর্যন্ত 8 বার তদবির করলেন, টেক্সট মেসেজ পাঠালেন, ফোন করলেন, কথা বললেন, আমি কোনোটাই আমলে নিলাম। তারপরে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মেম্বার আকম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি 3 বার তদবির করেছেন। এরকম ভাবে পালাক্রমে অনেকে, কারো কথা আমি শুনি। তো ফলে অনেকে এফেক্টেড হয়েছেন, রাগান্বিত হয়েছেন যে লোকটা ইগনোর করছে আমাদের। তারপরে জনাব যেটি কলিমুল্লাহ, হলো, আমি একটু মাঝখানে থামাচ্ছি আপনাকে। আপনি তদবির শুনেন নাই বলে এমন দুজন লোকের নাম বললেন যে লোকগুলো কিন্তু এখন এর প্রতিবাদ করার